আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের বিষয়ে মন্তব্য করা থেকে এড়িয়ে গেলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ইস্যুতে গুজবে কান না দিতে আহ্বান জানান তিনি। সকালে রাজধানীতে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে অংশ নিয়ে সাংবাদিকদের একথা বলেন সরকারের অন্যতম এই জ্যেষ্ঠ মন্ত্রী। এর আগে কনফারেন্সের বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার সবগুলো পূরণ করবে বিএনপি সরকার। গুজবে আমি বিশ্বাস করি না। আর পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। বলার সময় আসেনি, সময় আসবে যদি তখন সবাই আপনারা জানতে পারবেন। ঠাকুরগাঁও সদর উপজেলার পাইকপাড়া কৃষ্ণপুরের 5.5 কিলোমিটার সড়কের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। মূল ঠিকাদারের হাতবদল হয়ে কাজটি কিনে নেন রাজনৈতিক দলের 2 নেতা। তাদের যৌথ দুর্নীতির ফলে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। ঠাকুরগাঁও সদর উপজেলার পাইকপাড়া কৃষ্ণপুর সড়ক রাস্তার পরিমাণ 5.5 কিলোমিটার। এলজিডির এই রাস্তা নির্মাণে 5,64,00,000 টাকা থেকে 12% লেজ দিয়ে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান বাবর ট্রেডার্স। তবে মূল ঠিকাদারের হাত বদল হয়ে আরও 8% কমিয়ে কাজটি কিনে নেন আওয়ামী লীগ নেতা সুবহান বিডিআর ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম। 2 রাজনৈতিক মেরুর 2 নেতার এই যৌথ প্রযোজনার ফল ভোগাচ্ছে সাধারণ মানুষকে। রাস্তার কাজ যা হয়েছে কতদিন টিকবে যে আমরা ভরসা করতে পারতেছি না। 3 নম্বর ইটাগুলো দিচ্ছে, আবিসগুলো দিচ্ছে, মাটিগুলো দিচ্ছে। এটা অবশ্যই তদন্ত করা হোক, আর যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদেরও শাস্তি হোক। এলজিডির এই নতুন রাস্তা তৈরির সময় ঠাকুরগাঁও সুগার মিলের প্রায় 200 মিটার পাকা রাস্তা ভেঙে ফেলে এই 2 ঠিকাদার এবং সেখানকার ইট, বালু ও কার্পেটিং তুলে ব্যবহার করে নিজেদের রাস্তা তৈরির কাজে। অথচ এই বিষয়ে কিছুই জানে না ঠাকুরগাঁও সুগার মিল কর্তৃপক্ষ, পায়নি কোনো আর্থিক ক্ষতিপূরণ। আমি তো জানি না, আমার কাছে অনুমতিও নেয় না এবং অফিসিয়ালি আমাকে জানানো হয় না। সেক্ষেত্রে আমি তো কোনো ধরনের মালামাল এখন পর্যন্ত পাইনি। অনিয়মের এখানে শেষ নয়। নতুন রাস্তার কাজে বালুর বদলে ব্যবহার করা হয়েছে কাদামাটি। 1 নম্বর ইটের জায়গায় দেওয়া হয়েছে নিম্নমানের ইট, আর ইটের খোয়ার পরিবর্তে দেওয়া হয়েছে রাবিশ ও ইটের গুঁড়া। এই হরিলুটের বিষয়ে জানতে চাইলে ক্যামেরা দেখে সটকে পড়েন সাব ঠিকাদাররা, আর মূল ঠিকাদার দায় চাপিয়ে দেন সাব ঠিকাদারের ওপর। আমি তো লোক দিয়ে কাজ করাচ্ছি, এখন সেই লোক যদি ভেজাল করে তাহলে সেটা আমাকে খবর নিতে হবে। অন্যদিকে সরকারি টাকা খরচের এই বিশাল কর্মযজ্ঞে তদারকির দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তার বক্তব্য আরো চমকপ্রদ। ব্যস্ততার অজুহাত দেখিয়ে নিজের দায় এড়ানোর চেষ্টা করেন সদর উপজেলা প্রকৌশলী। আমার তো নলেজে নাই, এখন আপনারা নলেজে দিলেন, আমরা এটার অ্যাকশনে যাবো। এখন এটা আসলে আমি সরজমিনে দেখে যাতে কাজটা কোনোভাবেই অনিয়ম বা খারাপভাবে বাস্তবায়ন না হয় সেটার ব্যবস্থা নেব অবশ্যই। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা কোন যেন একই সুতে কথা। এত বড় অনিয়ম চোখে পড়ছে না কারোই। এই মেগা অনিয়মের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে ঠাকুরগাঁও সচেতন মহল। ঠাকুরগাঁও থেকে মঈনুদ্দিন তালুকদার, হিমেল, দীপ্ত সংবাদ। কুষ্টিয়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক 8 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোর 5টার দিকে প্রাগপুর ইউনিয়নের মহেশকুন্ডি এলাকার জয়পুর বিওপির সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, চর মেঘনা ক্যাম্পের বিএসএফ সদস্যরা নদীপথে সাঁতার কেটে 8 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে 2 জন পুরুষ ও 6 জন নারী ছিলেন। বিজিবির টহল দল ঘটনাটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে দ্রুত সীমান্তে অবস্থান নেয় এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। কমতে শুরু করেছে উত্তরের জেলা গাইবান্ধা ও কুড়িগ্রামের বিভিন্ন নদ নদীর পানি। এতে ধীরে ধীরে উন্নতি হতে শুরু করেছে সার্বিক বন্যা পরিস্থিতির। গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি কমে বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় তিস্তার পানি 7 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার ও তিস্তার পানি 4টি পয়েন্টে ধীর গতিতে কমছে। তবে ব্রহ্মপুত্রের পানি 2টি পয়েন্টে স্থিতিশীল রয়েছে। পানি কমার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন।
এতে ফসলি জমি ও বসতবাড়ি হারিয়ে বাস্তুহারা হচ্ছে অনেক পরিবার। কয়েকদিন ধরে তীব্র গ্যাস সংকটের ভোগান্তিতে রয়েছেন রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, আদাবর, বনশ্রী, রামপুরা ও বাড্ডা সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। অনেক এলাকায় চুলা একেবারেই জ্বলছে না। কক্সবাজারে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাসের চাপ কমে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যে চুলাটি দেখছেন সেটি অনেকক্ষণ ধরেই জ্বালানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু গ্যাস না থাকায় সেটি জ্বলছেই না। শুধু এই বাসা নয়, এই চিত্র এখন রাজধানীর অনেক বাসাই। দিনের পর দিন গ্যাস না থাকায় ভোগান্তিতে পড়ছেন গৃহিণী, কর্মজীবী মানুষ আর শিশুরা। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে মোহাম্মদপুরে বাস করছেন পারভিন আক্তার। গত কয়েকদিন গ্যাসের চাপ একেবারেই নেই বললেই চলে। ফলে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুর ও রাতের খাবার তৈরি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি। বাধ্য হয়ে ব্যবহার করছেন বৈদ্যুতিক চুলা। এতে বাড়ছে খরচ। ছেলে মেয়ে আছে, তাদের খাবার দিতে হয়। অসুস্থ মা আছে, তার জন্য রান্না করতে হয় একটু করে, এই সময় এটা ওটা বানাই দিতে হয়। এখন কি করব, আমরা আসলে খুব বিপদের মধ্যে আছি। শুধু মোহাম্মদপুর নয়, রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর, আদাবর, বনশ্রী, রামপুরা, বাড্ডা, খিলগাঁও, উত্তরা, শ্যামলী, কল্যাণপুর, ডেমরা, বাসাবো, গেন্ডারিয়াতেও একই অবস্থা। বৃহস্পতিবার ভোর থেকেই চুলায় আগুনই জ্বলেনি। এই অবস্থায় কেউ কেউ ভরসা করছেন সিলিন্ডার গ্যাসে। আমার স্বাস্থ্যকর খাবার হচ্ছে না, দেখা যাচ্ছে বাহির থেকে কিনে খাওয়া হচ্ছে, বাড়তি একটা খরচ হচ্ছে। আমরা তো একটা গ্যাসের বিল দেখা যাচ্ছে দিচ্ছি। একটা সিলিন্ডার কিনে দিল, একটা আগের পুরোনো গ্যাস আছিল সেটা নামালে নামে ইউজ করতেছি। ওই একদিন পাক করে 7 দিন খাওয়ার লাগে। তাই বাসা খাবার কতই খাওয়ায় বাচ্চা কাচ্চা, অতই বাসা খাবার খাওয়ান যায়। আইটেমের সংখ্যা কমে গেছে। আজকে আমার হাজবেন্ড বলতেছে একটা রান্না করো, অত কষ্ট করে করতে হবে না। সবার পক্ষে অবশ্য এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে কাঠের চুলায় রান্না করেন অনেকে। আপনার গ্যাস নাই, আজকে 5 দিন ধরে, শুক্রবারের থেকে নাই গ্যাস। আপনার বাহিরের খাবার আমরা কিনা খাই, হোস্টেলের খাবার খাই, আমাকে পোষায় না, অনেক কষ্ট হয়ে যায়। কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এর ফলে রাজধানীতে গ্যাসের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে কুয়াকাটা সংলগ্ন বনাঞ্চল নিয়ে প্রতিবেদন। প্রকাশ্যে কেটে নেওয়া হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলের গাছ। বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেয়ায় পর্যটক ও স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। বন খেকোদের আইনের আওতায় আনারও দাবি তাদের। তবে বন কর্মকর্তারা বলছেন, পর্যাপ্ত লোকবল না থাকায় বন্ধ করা যাচ্ছে না গাছ কাটা। এটি কুয়াকাটা সৈকতের চর গঙ্গামতি এলাকার ঝাউ বাগান। এখান থেকে শত শত ঝাউ গাছ কেটে নিয়েছে বনদস্যুরা। শুধু ঝাউ গাছ নয়, দীর্ঘ 22 কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থান থেকে কাটা হয়েছে গাছ। লেম্বুর বন, গঙ্গামতি লেক ও কাউয়ারচর সহ অন্তত 8টি স্থান থেকে কাটা হয়েছে সুন্দরী, কেওড়া, ছইলা, রেন্ট্রি ও কড়াই গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ। বনাঞ্চল ধ্বংস করায় ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান পর্যটক ও স্থানীয়রা। যদি গাছপালা সবসময় কেটে নেয়, তো এটার বিরুদ্ধে আমরা মনে করি যে সরকারের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। এগুলো প্রতিনিয়তই কাটা হচ্ছে। বনাঞ্চল যেভাবে ধ্বংস হচ্ছে, এভাবে ধ্বংস হলে একসময় দেখা যাবে পর্যটন শিল্প ধ্বংসের মুখে পড়ে যাবে। গাছ কেটে যেভাবে ফলায় রাখছে আর গাছগুলি যেভাবে কেটে কেটে নিয়ে যেতেছে, সাগরের সৌন্দর্য হারাই যেতেছে। দিনে রাতে প্রকাশ্যে এই বনগুলো উজাড় করা হচ্ছে। একটি চক্র, একটি মহল, আইন সংস্থাকারী যারা রয়েছে, যারা বন বিভাগের দায়িত্বে রয়েছে, তাদের আসলে উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া, চিহ্নিত করা আসলে এই চক্রটি কারা। বন রক্ষায় লোকবল সংকটের কথা জানান এই কর্মকর্তা। আমাদের আসলে লোকবল খুব কম, সেটা হলো লোকবল খুব কম। আমাদের ওখানে মাত্র 4 জন স্টাফ। আমাদের অফিস পাহারার জন্য সর্বোপরি একজন লোক থাকা দরকার।
দুই একজন লোক দ্বারা আসলে এই বিস্তীর্ণ এলাকা আমার পক্ষে মানে সম্ভব না। কুয়াকাটা সমুদ্র সৈকতকে আকর্ষণীয় করে তুলতে নতুন বনায়ন এবং বনদস্যুদের আইনের আওতায় আনতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সকলের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। নিজে চোখে না দেখলেও পাঠদান করছেন শিক্ষক আব্দুল মালিক। গত ১৩ বছর ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াচ্ছেন তিনি। চোখে দেখেন না, তবু থেমে নেই পথ চলা। শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন শরীয়তপুরের দৃষ্টিহীন শিক্ষক আব্দুল মালিক। ল্যাপটপে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে পাঠ্য বই শুনে পাঠদানের প্রস্তুতি নেন এই শিক্ষক। শিশু থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস নেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশেও ভূমিকা রাখছেন তিনি। 2013 থেকে 2026 মোট 13 বছর যাবত আমি এই শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছি। আমাদের পড়ালেখার ক্ষেত্রে যে বাধা সেটা হচ্ছে ব্রেল বই সবসময় অপ্রতুল। 3 বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান আব্দুল মালিক। নানা প্রতিকূলতা পেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে 2012 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পরের বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্ত্রী ও 3 সন্তানকে নিয়েই তার সংসার। আমি ওনার স্ত্রী হিসেবে অনেক গর্বিত। রাস্তা আগায় দিয়ে যাব বা নিয়ে যাব ওরকম কোনো আমার করতে হয় না, ওনার নিজেটা নিজেই সবকিছু করতে পারে। শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের আবৃত্তি, গান, হারমোনিয়াম ও তবলা শেখান মালিক। স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছেও বেশ জনপ্রিয় তিনি। উনি যেমন কম্পিউটারে এক্সপার্ট, পাশাপাশি গান বলেন, নাচ বলেন, ওনার যে আনুষঙ্গিক প্রতিভা অত্যন্ত চমৎকার এবং বিদ্যালয়ে ওনার দ্বারা শিশুরা অত্যন্ত আনন্দ পায়। ওনার কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সরকারিভাবে প্রতিটি স্কুলে ব্রেইল পদ্ধতির পাঠ্য বই সরবরাহ করলে পাঠদান আরও সহজ হবে বলে মনে করেন তিনি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনায় থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের জন্য তার সইসহ পদত্যাগপত্রটি স্পিকারের কাছে পাঠাতে হয়। এছাড়া রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধানের 54 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন স্পিকার। জানা যায় এসব কিছু সামনে রেখে সফরসূচি সংক্ষিপ্ত করে দেশে ফিরতে হচ্ছে স্পিকার হাফিজউদ্দিন আহমদকে। এর আগে উন্নত চিকিৎসার জন্য গত 19 জুলাই ব্যাংককে যান তিনি। সফরসূচি অনুযায়ী 26 জুলাই তার দেশে ফেরার কথা ছিল। এ বিষয়ে জানাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। কথা বলবো তার সঙ্গে। স্বস্তিকা, বিমানবন্দরের শিডিউল অনুযায়ী স্পিকার কখন পৌঁছাতে পারেন আর নির্ধারিত সময়ের চেয়ে আগেই তার এভাবে দেশে চলে আসার কি কারণ রয়েছে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। অবতরণ করার কথা রয়েছে জাতীয় সংসদের স্পিকারের, সেটা আমাদের কাছে যতটুকু তথ্য আছে 12টা 40 থাই এয়ারওয়েজের একটি বিমানে তিনি ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেজন্যই বিমানবন্দরের সমগ্র বিমানবন্দরে কিন্তু সেই নিরাপত্তাটির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঠিক রাষ্ট্রপতি পদত্যাগের যে সম্ভাব্য কথা শোনা যাচ্ছে সেই জায়গা থেকেই কিন্তু সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি বিশেষ বার্তায় রাষ্ট্রপতির এই পদত্যাগের এই জায়গাটিকে কেন্দ্র জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি কিন্তু সফর সংক্ষিপ্ত করেই দেশে ফিরছেন এবং তিনি কিন্তু গত 19 জুলাই গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে। সেই জায়গা থেকে কিন্তু তার দেশে ফেরা এবং আমার যদি বলতে হয় তাহলে সংবিধান অনুযায়ী কিন্তু রাষ্ট্রপ্রধানকে পদত্যাগপত্র জমা দিতে হয় জাতীয় সংসদের স্পিকারের কাছে। এই যে জায়গাটি এবং পদত্যাগপত্র জমা দেওয়ার পরবর্তীতে কিন্তু
ঠিক এই নতুন রাষ্ট্রপতি নিয়োগ হওয়ার আগ পর্যন্ত কিন্তু স্পিকার যিনি থাকেন ইনি কিন্তু দায়িত্ব পালন করবেন এবং সংবিধান অনুযায়ী কিন্তু 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগের যে বিধানটি রয়েছে সেই যে বিধানটিও থাকছে। সেই জায়গা থেকে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন সেই জায়গায় কিন্তু জাতীয় সংসদের যিনি স্পিকার রয়েছেন স্পিকারের যে জায়গাটি সেটি একটি গুরুত্ব বহন করছে। তার পদত্যাগ পত্র গ্রহণ করা এবং 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগের আগ পর্যন্ত দায়িত্ব পালন করা এবং এই যে সার্বিক যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার জন্যই কিন্তু সরকারের বিশেষ একটি মহল থেকে তাকে বিশেষ বার্তা পাঠানো হয়। সেই বার্তার মাধ্যমেই কিন্তু তিনি আজকে দেশে ফিরছেন, যেখানে তার 26 জুলাই দেশে ফেরার কথা ছিল এবং কিছু সময়ের মধ্যেই হয়তো রাষ্ট্রপতি তার যে বিমানটি সেই বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেভাবেই নিরাপত্তা নেওয়া হয়েছে এবং এখানে গণমাধ্যম কর্মীরা যেমন অপেক্ষা করছেন তেমন কিন্তু তার নিরাপত্তার যে যারা তাকে তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর যারা তাকে স্বাগত জানাবেন তারাও ভেতরে প্রবেশ করেছেন। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে। টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। দীর্ঘদিন ধরে স্থিতিশীল থাকা পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে। মাছের বাজারও চড়া বলে অভিযোগ করেন ক্রেতারা। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। কারণ হিসেবে বৃষ্টির কথা বলছেন বিক্রেতারা। বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজি কেজি প্রতি কমপক্ষে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। করলা 120 টাকা, ভেন্ডি 100 টাকা, পটল 80 থেকে 70 টাকা, শসা 160 টাকা, বেগুন 140 টাকা, ঝিঙ্গা 100 টাকা, চিচিঙ্গা 80 টাকা। সবজিগুলো আছে, পটল বলেন, তারপর করলা বলেন, এগুলো অনেক দাম। যেখানে চিচিঙ্গা কিনি আমরা 70 টাকা 80 টাকা, আজকে 100 থেকে 120 টাকা। অন্যান্য যে জালি কুমড়া ছোট ছোট জালি 40 থেকে 50 টাকা বিক্রি হতো, সেগুলো এখন আপনার আজকে 80 টাকা। চাল, ডাল ও মশলার বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। গত সপ্তাহে মশলার দাম ছিল যেমন এই সপ্তাহে তেমনই আছে, কিন্তু পোলাও চালের দাম অনেক বেশি বাড়ছে। গত সপ্তাহ থেকে তুলনায় চালের দাম মোটামুটি নাজিরশাল মিনিকেট পাইজাম স্বর্ণাগুলো আগের মতোই আছে, কিন্তু নাজিরশালের বাজারটা কেজি প্রতি 1 টাকা করে বাড়ছে। আদা, রসুন ও পেঁয়াজের দামও বেড়েছে এই সপ্তাহে। আদা আপনার গত সপ্তাহে ছিল আপনার 115 টাকা বা 20 টাকা, 20 গ্রাম 30 টাকা 35 টাকা। রসুন ছিল আপনার 120 টাকা, বিক্রি করতাম 130 টাকা। প্রায় সব ধরনের মাছ আগের সপ্তাহের তুলনায় 100 থেকে 150 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। কাস্টমার যথেষ্টই আছে, কিন্তু মাছের বাজার একটু বেশি মনে হচ্ছে। যে মাছগুলো রেগুলার কিনি সেগুলোরও দাম কেজি প্রতি 300 টাকা 400 টাকা বেশি ডিমান্ড করছে। রুই মাছ 5 কেজি হলে 500-600 টাকা কেজি, কাতল মাছের একই অবস্থা। 6 কেজি 6.5 কেজি হলে 500 রুপি, 550 এরকম। ওয়াল মাছ এগুলো সব মাছের দাম বাড়ছে, সব মাছ। এই সপ্তাহে গরুর মাংস 850 ও খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। সানজিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগ না করার অভিযোগে বাংলাদেশ সহ বিশ্বের অন্তত 60টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার থেকে দেশভেদে 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক কার্যকর হবে। তবে তেল, গ্যাস ও সার সহ অন্যান্য কিছু পণ্য এই শুল্কের বাইরে থাকবে। ট্রাম্প প্রশাসনের মতে এর মাধ্যমে সুপ্রিম কোর্টের রায়ের পরও প্রায় সব আমদানি পণ্যের ওপর একটি ন্যূনতম শুল্ক বহাল রাখা সম্ভব হবে। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, আর্জেন্টিনা, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়ন সহ 19টি বাণিজ্যিক অংশীদারের ওপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে 12.5% শুল্কের আওতায় চীন, জাপান, সাউথ কোরিয়া, থাইল্যান্ড, ইসরায়েল, ব্রাজিল, রাশিয়া ও সৌদি আরব সহ 41টি দেশ রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসে 27 দিনের মাথায় অনশন ভাঙলেন দেশটির আলোচিত শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক।
গতরাতে হাসপাতালে তিনি অনশন ভাঙেন। এরপরই সোনাম ওয়াংচুককে শুভকামনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গঠনের প্রস্তাবটি শুক্রবার মন্ত্রিসভায় এবং সোমবার সংসদে উত্থাপন করা হবে। এছাড়া তীব্র ক্ষোভের মধ্যে দেশটির কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত যোশীকে সরিয়ে নরেশ গাঙ্গুয়ারকে স্থলাভিষিক্ত করেছে সরকার। ককরোচ জনতা পার্টি সিজেপি জানিয়েছে, যন্তর মন্তর বা নিরপেক্ষ জায়গা ছাড়া সরকারের সঙ্গে আলোচনায় বসবে না তারা। এমনকি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেও অনড় ককরোচ পার্টি। শুক্রবার কলকাতায় বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সিজেপি। খেলার খবর। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হার দিয়ে শেষ হলো তার আন্তর্জাতিক ক্যারিয়ার। 38 বছর বয়সী ওতামেন্দি বৃহস্পতিবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্ত জানান। দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আকাশী নীল জার্সিতে তার ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। 139টি ম্যাচে করেছেন 8 গোল, খেলেছেন 4টি বিশ্বকাপ। 2022 সালে কাতারে বিশ্বকাপ জয়ের স্বাদ যেমন পান, তেমনি 2026 বিশ্বকাপে ফাইনালে উঠেও হারের তিক্ততা পেতে হয়। এছাড়া 2021 ও 24 সালের কোপা আমেরিকা এবং 2022 সালের ফিনালিসিমা জয়ী দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। স্কটল্যান্ডের গ্লাসগোতে বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে 23তম কমনওয়েলথ গেমসের। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় 3000 ক্রীড়াবিদদের সঙ্গে উড়েছে বাংলাদেশের পতাকাও। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা হাজারো দর্শকের করতালির মধ্যে বাংলাদেশের অ্যাথলেটরা মার্চ পাস্টে অংশ নিয়ে শুরু করেন নিজেদের নতুন কমনওয়েলথ মিশন। এবারের গেমসের আরেকটি উল্লেখযোগ্য আয়োজন ছিল ইতিহাসের দীর্ঘতম ব্যাটন রিলে। প্রায় 500 দিন ধরে চলা এই ব্যাটন রিলে গ্লাসগোতে এসে শেষ হয়। এরপর ব্যাটন হস্তান্তরের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এবার এই গেমসে বাংলাদেশ থেকে 4টি ডিসিপ্লিনে মোট 15 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।